আপনি জানেন কি, আপনি এই মুহূর্তে যে ফোন, কম্পিউটার বা ল্যাপটপে এই ভিডিওটি দেখছেন, সেটির ভেতরে প্রতি সেকেন্ডে কোটি কোটি গাণিতিক হিসাব চলছে। আর সেই হিসাব চালাচ্ছে এমন একটি চিপ যার ভেতরে 227 কোটিরও বেশি ট্রানজিস্টর আটানো রয়েছে, মাত্র একটি নখের সমান জায়গায়। কিন্তু এই অবিশ্বাস্য প্রযুক্তির যাত্রা শুরু হয়েছিল কোথা থেকে? আজকের এই ভিডিওতে আমরা ঠিক সেই প্রশ্নগুলোরই উত্তর খুঁজব। কম্পিউটারের শ্রেণীবিন্যাস থেকে শুরু করে হার্ডওয়্যার আর্কিটেকচারের গভীরতম তথ্য পর্যন্ত সবকিছু আলোচনা করা হবে এই ভিডিওতে। কম্পিউটারের এই বিশাল জগৎকে বোঝার জন্য প্রথমে আমাদের এর শ্রেণীবিন্যাস বুঝতে হবে, এবং এই শ্রেণীবিন্যাস 3টি মূল মানদণ্ডের ওপর দাঁড়িয়ে আছে। প্রথমত, কার্যনীতি বা অপারেশনাল প্রিন্সিপলস, অর্থাৎ কম্পিউটারটি তথ্য প্রক্রিয়া করে কিভাবে। দ্বিতীয়ত, আকার ও ক্ষমতা বা সাইজ অ্যান্ড পাওয়ার, অর্থাৎ এটি কতটা শক্তিশালী এবং কত বড়। তৃতীয়ত, বিশেষায়িত ব্যবহার বা স্পেশালাইজড ইউজ, অর্থাৎ এটি কোন নির্দিষ্ট কাজের জন্য তৈরি হয়েছে। এই 3টি মানদণ্ড একসাথে পুরো কম্পিউটার বিশ্বের একটি সম্পূর্ণ মানচিত্র তৈরি করে। কিন্তু আসল প্রশ্ন হল, কার্যনীতির ভিত্তিতে কম্পিউটার ঠিক কতটা আলাদা হতে পারে? অ্যানালগ কম্পিউটার কাজ করে ভৌত রাশির পরিমাপের মাধ্যমে, যেমন চাপ, তাপ বা ভোল্টেজ। চার্লস ব্যাবেজের উদ্ভাবিত প্রথম অ্যানালগ কম্পিউটারের ঐতিহাসিক স্বীকৃতি থেকে শুরু করে আজকের গাড়ির স্পিডোমিটার বা বয়লারের প্রেশার গেজ পর্যন্ত অ্যানালগ প্রযুক্তি রিয়েল টাইম ভৌত পরিমাপে এখনও অপ্রতিদ্বন্দ্বী। এর ঠিক বিপরীতে দাঁড়িয়ে আছে ডিজিটাল কম্পিউটার, যা কাজ করে কেবল 0 এবং 1 এই দুটি বাইনারি সংকেতের উপর ভিত্তি করে। হাওয়ার্ড এইচ আইকেন উদ্ভাবিত মার্ক 1 ছিল এই ধারার প্রথম সফল কম্পিউটার। এই বাইনারি লজিকের অসাধারণ নির্ভুলতা এবং বহুমুখী ব্যবহারের ক্ষমতাই একে আজকের পিসি, ল্যাপটপ এবং স্মার্টফোনের ভিত্তি বানিয়েছে। আর এই দুয়ের মাঝে রয়েছে হাইব্রিড কম্পিউটার। এটি একটি অনন্য ব্যবস্থা যেখানে ইনপুট নেওয়া হয় অ্যানালগ পদ্ধতিতে, কিন্তু আউটপুট পাওয়া যায় ডিজিটাল ফরম্যাটে। হাসপাতালের আইসিইউতে রোগীর হৃদযন্ত্রের ক্রিয়া বা রক্তচাপ মাপার যন্ত্র থেকে শুরু করে যুদ্ধবিমান এবং মহাকাশযানের নিয়ন্ত্রণ ব্যবস্থায় হাইব্রিড কম্পিউটার অপরিহার্য। এই বৈচিত্র্যই প্রমাণ করে যে প্রযুক্তি কোনো একক পথে চলে না, বরং প্রয়োজন অনুযায়ী নিজেকে রূপান্তরিত করে। আকার ও ক্ষমতার ভিত্তিতে কম্পিউটারের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করা যাক। সহজ ভাষায় বলতে গেলে, কম্পিউটার যত বড় তার শক্তি তত বেশি, কিন্তু তার ব্যবহারের জায়গাও তত সংকীর্ণ এবং বিশেষায়িত। এই মানদণ্ডে সবার উপরে রয়েছে সুপার কম্পিউটার, পৃথিবীর দ্রুততম এবং সবচেয়ে শক্তিশালী যন্ত্র। বর্তমানে এই অবস্থানে আছে জাপানের ফুগাকু। আর বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের একমাত্র সুপার কম্পিউটার হল IBM RS6000 SPI, যা BCS পরীক্ষায় একটি গুরুত্বপূর্ণ তথ্য। এরপর আসে মেইন ফ্রেম কম্পিউটার। বাংলাদেশে এই যন্ত্রের প্রথম আগমন ঘটেছিল 1964 সালে পরমাণু শক্তি কেন্দ্রে IBM 1620 স্থাপনের মাধ্যমে। আশ্চর্যের বিষয় হল, সেই যন্ত্রের র্যাম ছিল মাত্র 20 কিলোবাইট, অর্থাৎ আজকের একটি ছোট্ট ছবির ফাইলও তখন সেই কম্পিউটারে ধরত না। ইউনিভ্যাক 11005 এবং সাইবার 1705 এই ধারার অন্য দুটি পরিচিত মডেল। মিনি কম্পিউটারের জনক কেনেথ এইচ ওলসেন এবং 1960 সালে ডিজিটাল ইকুইপমেন্ট কর্প বা ডিইসি উদ্ভাবিত PDP-1 ছিল এই ধারার প্রথম মডেল। ব্যাংক এবং বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানে এখনও এটি কার্যকরভাবে ব্যবহৃত হয়। আর সবার পরিচিত মাইক্রো কম্পিউটার হল আমাদের ব্যক্তিগত যন্ত্র, ডেস্কটপ থেকে শুরু করে ল্যাপটপ, ট্যাবলেট পিসি এবং পামটপ পর্যন্ত। প্রযুক্তির গণতন্ত্রায়নের সবচেয়ে বড় উদাহরণ হল এই মাইক্রো কম্পিউটার, যা এক সময়ের বিশাল ঘরভরা যন্ত্রকে আমাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে। কিন্তু কম্পিউটারের একটি রূপ আছে যা আমরা দেখতে পাই না, অথচ প্রতিদিন ব্যবহার করি। এটি হল এমবেডেড কম্পিউটার সিস্টেম। এর ইতিহাসটা সত্যিই চমকপ্রদ। বিশ্বের প্রথম এমবেডেড কম্পিউটারটি তৈরি হয়েছিল 1965 সালে
যুক্তরাষ্ট্রের MIT-তে ডক্টর চার্লস স্টার্ক ড্র্যাপারের নেতৃত্বে এবং এর নাম ছিল অ্যাপোলো গাইডেন্স কম্পিউটার। নাম শুনেই বোঝা যাচ্ছে এটি চাঁদে যাওয়ার মহাকাশযান পরিচালনার জন্য তৈরি হয়েছিল। সাধারণ কম্পিউটারের সাথে এর মূল পার্থক্য হল এর প্রোগ্রাম ব্যবহারকারী পরিবর্তন করতে পারেন না, কারণ এটি হার্ডওয়্যারে স্থায়ীভাবে সংরক্ষিত থাকে। ATM মেশিন, ওভেন, ওয়াশিং মেশিন বা এয়ার কন্ডিশনার প্রতিটির ভেতরে একটি করে এমবেডেড সিস্টেম নিরলসভাবে কাজ করে চলেছে। এবার CPU এর অভ্যন্তরীণ গঠন, এর পেছনের ইতিহাসটা দেখা যাক। সমস্ত কম্পিউটারের প্রাণ কেন্দ্রে রয়েছে CPU বা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট, এবং এর ভেতরের গঠনটা বোঝা অত্যন্ত জরুরি। CPU এর প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল কন্ট্রোল ইউনিট বা CU। এটি পুরো সিস্টেমের সমন্বয়কারী। সমস্ত যন্ত্রাংশকে সঠিক সময়ে সঠিক নির্দেশ দেওয়া, টাইমিং সিগন্যালস পাঠানো, এই কাজগুলো CU এর দায়িত্ব। দ্বিতীয় অংশ হল অ্যারিথমেটিক লজিক ইউনিট বা ALU। এটিকে বলা হয় কম্পিউটারের মস্তিষ্ক। সমস্ত গাণিতিক হিসাব এবং যৌক্তিক সিদ্ধান্ত এখানেই সম্পাদিত হয়। তৃতীয় অংশ হল রেজিস্টার্স। এগুলো ফ্লিপ-ফ্লপ সার্কিটের মাধ্যমে তৈরি অত্যন্ত দ্রুতগতির অস্থায়ী মেমরি, যা প্রসেসিং চলার সময় ডেটা ধরে রাখে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি হল SCSI বা স্মল কম্পিউটার সিস্টেম ইন্টারফেস, যা হার্ডওয়্যার ডিভাইসগুলোকে সরাসরি মাদারবোর্ড বা স্টোরেজ কন্ট্রোলারের সাথে যুক্ত করে। এখন আসুন একটি অবিশ্বাস্য তথ্যের দিকে তাকাই। ইন্টেলের প্রথম প্রসেসর ইন্টেল 4004-এ ট্রানজিস্টর ছিল মাত্র 2300টি, আর আধুনিক ইন্টেল কোর i7 প্রসেসরে সেই সংখ্যা পৌঁছেছে প্রায় 227 কোটিতে। একটি নখের সমান চিপে এত বিশাল সংখ্যক উপাদান ঢোকানোর প্রযুক্তিকে বলা হয় VLSI বা ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। কিন্তু আসল প্রশ্ন হল, এই মাইক্রোপ্রসেসর কোন আর্কিটেকচারে তৈরি হবে? এখানে দুটি প্রধান ধারা রয়েছে। একটি হল CISC বা কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটিং, যা অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রামিংয়ের জন্য উপযোগী। এই ধারার পরিচিত মডেলগুলো হল ইন্টেল পেন্টিয়াম, মোটোরোলা 6800, AMD অ্যাথেলন এবং IBM ব্লু লাইটনিং। অন্যটি হল RISC বা রিডিউসড ইনস্ট্রাকশন সেট কম্পিউটিং, যা উচ্চতর প্রোগ্রামিং ভাষার জন্য আদর্শ। এই ধারায় পরিচিত নামগুলো হল PowerPC 601, DEC Alpha 21064 এবং স্পার্ক TMS 390S1। এবার কম্পিউটারের বাস সিস্টেম সম্পর্কে জেনে নেওয়া যাক। সহজ ভাষায় বলতে গেলে, প্রসেসর যতই শক্তিশালী হোক না কেন, সেই শক্তি কাজে লাগাতে হলে দরকার একটি সংযোগ ব্যবস্থা, আর সেই ব্যবস্থার নাম হল কম্পিউটার বাস। বাস হল একগুচ্ছ তারের সমষ্টি, যা 0 এবং 1-এর ডিজিটাল সংকেত আদান প্রদানের মাধ্যমে কম্পিউটারের বিভিন্ন অংশের মধ্যে যোগাযোগ রক্ষা করে। এর গতি পরিমাপ হয় মেগাহার্জ এককে, আর এর প্রশস্ততা বা বাস উইডথ নির্দেশ করে প্রতি সেকেন্ডে কতটি বিট চলাচল করতে পারে। সিস্টেম বাস 3টি রূপে বিভক্ত। অ্যাড্রেস বাস একমুখী, অর্থাৎ শুধু একদিকে সংকেত পাঠায়। কন্ট্রোল বাস এবং ডাটা বাস উভয়ই উভমুখী, অর্থাৎ দুই দিকে তথ্য আদান প্রদান করতে পারে। এই তিনটিকে একসাথে ইন্টারনাল বাস বা ইন্টারনাল বাসও বলা হয়। পেরিফেরাল ডিভাইসের সাথে CPU এর সংযোগের জন্য ব্যবহৃত হয় এক্সপ্যানশন বাস। এর মধ্যে উন্নত গ্রাফিক্সের জন্য VESA এবং উচ্চ গতির ডাটা ট্রান্সফারের জন্য PCI বাস উল্লেখযোগ্য। আধুনিক বাস প্রযুক্তির মধ্যে USB বা ইউনিভার্সাল সিরিয়াল বাস সবচেয়ে পরিচিত, যা 1998 সালে ইন্টেল উদ্ভাবন করে কিবোর্ড ও মাউস সংযোগে বিপ্লব এনেছিল। উন্নত ভিডিও এবং গেমস প্রদর্শনের জন্য ব্যবহৃত হয় AGP বা অ্যাক্সেলারেটেড গ্রাফিক্স পোর্ট। আর সবচেয়ে দ্রুতগতির বাস প্রযুক্তি হল ফায়ারওয়্যার, যা প্রতি সেকেন্ডে 400 মেগাবাইট গতিতে ডেটা স্থানান্তর করতে পারে। এবার কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মাদারবোর্ড নিয়ে আলোচনা করা যাক।
এই সমস্ত জটিল সার্কিট, বাস এবং প্রসেসর যে একটি প্রধান বোর্ডে একত্রিত হয়, সেটিই হল মাদারবোর্ড, কম্পিউটারের মেরুদণ্ড। মাদারবোর্ডের ইতিহাসও কম চমকপ্রদ নয়। বিশ্বের প্রথম মাদারবোর্ড ব্যবহৃত হয়েছিল 1981 সালে IBM পিসিতে এবং তার নাম ছিল প্ল্যানার। আজকের দিনে বিশ্বের বৃহত্তম মাদারবোর্ড প্রস্তুতকারী প্রতিষ্ঠান হল অ্যাসুস্ট্যাক কম্পিউটার ইনক। একটি মজার তথ্য হল, সাধারণ পিসিতে এটিকে মাদারবোর্ড বা সিস্টেম বোর্ড বলা হলেও অ্যাপল বা ম্যাকিনটশ কম্পিউটারে একই যন্ত্রাংশকে বলা হয় লজিক বোর্ড। তাহলে আজকে আমরা কি দেখলাম? কম্পিউটার কেবল একটি যন্ত্র নয়, এটি মানুষের মেধা ও উদ্ভাবনী শক্তির এক বিশাল যাত্রার ফল। 2300 ট্রানজিস্টরের সেই প্রথম চিপ থেকে আজকের 227 কোটি ট্রানজিস্টরের প্রসেসর পর্যন্ত এই বিবর্তন থেমে নেই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।